কনস্টেবল কায়নাতুল ইসলাম। বর্তমানে আমি সিলেট জেলায় কর্মরত, সিলেট জেলা পুলিশ লাইনে কর্মরত। আমি মৌলভীবাজার জেলা থেকে সিলেট জেলায় আসলাম আজকে প্রায় 3 মাসের মতো হয়ে গেল। এই 3 মাসে আমি সবার নিকট হতে অনেক কিছু জানতে পারলাম। এই সিলেট জেলার যারা সিনিয়র অফিসার আছে তারা কি করে। আমি সবাইকে বলতে চাচ্ছি, আমাদের পুলিশ বাহিনীতে এই পর্যন্ত এই 2 দিন আগে যে ঘটনাটা হয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে যেখানে যারা পাইছে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারভাবে হত্যা করছে। তো আসলে এইগুলার জন্য কারা দায়ী, এগুলার সকলের মুখোশ বের করতে হবে। তো আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। এই কথাগুলো সবাইকে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। শেয়ার করার উদ্দেশ্য হলো সবাই যেন দেখে, তাদের মুখোশগুলো যেন বের হয়ে আসে। আমি আপনাদের সামনে কথা বলতে চাই সিলেট জেলার সহকারী পুলিশ সুপার, আমাদের সিলেট জেলা আলফা 2 যে দায়িত্বে আছে নারী পুলিশ। এই নারী পুলিশের বিরুদ্ধে আমরা এখন কথা বলবো আপনাদের সাথে। আপনারা দেখবেন, এই জন্য আপনার সহকারী পুলিশ সুপার আলফা 2 দায়িত্বে যে আছে, এই দেখেন, আপনারা দেখেন, স্পষ্ট হন, আগে ভালো করে দেখেন, দেখার পরে আমি আপনাদের কথা বলতেছি। ওনার নাম হলো মাহফুজা আক্তার শিমুল। উনি সিলেট জেলার আলফা 2 দায়িত্বে আছে, সহকারী পুলিশ সুপার। ওনার নাম হলো মাহফুজা আক্তার শিমুল। উনি কিসের দায়িত্বে আছে এবং কি করেন, ওনার কথাগুলো আমি বলতেছি। মনে করেন আমি মৌলভীবাজার থেকে সিলেট আসলাম নতুন বদলি হয়ে। দেখা গেছে আমি যদি বিভিন্ন থানাতে যাইতে চাই, সিলেট জেলার মধ্যে যে থানাগুলো আছে ওই থানাগুলোতে যদি আমি যাইতে চাই, তাহলে আমি দেখা গেছে ওনার কাছে আমার ফুটাফুটি হবে। বা সিলেট শহরের মধ্যে যতগুলা পুলিশের যতগুলো ব্রাঞ্চ আছে, যেমন ডিবি আছে, ডিএসবি আছে, তারপর আমাদের পুলিশ সদস্যরা, আপনারা জানেন কোর্টে চাকরি করে, আমাদের পুলিশ সদস্যদের কোর্টে দেওয়া হয়। তখন আমরা পুলিশ সুপার এবং হয়তোবা সহকারী পুলিশ সুপার আমাদেরকে ফুটআপ নেয়, তাদের সামনে আমরা যেতে হয়। যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা কোথায় যাবেন, যেটা আমাদের 11 দফা দাবির মধ্যে একটা দাবি আছে পোস্টিং বাণিজ্য। তখন আমাদেরকে বলে আপনারা ফুটআপ হওয়ার পর আমাদেরকে প্রশ্ন করেন কোথায় আপনারা যাবেন। যখন আমরা বলি যে আমরা স্যার ডিএসবিতে যেতে চাই, অথবা ডিবিতে যেতে চাই, অথবা আমরা স্যার বিয়ানীবাজার থানায় আমাদেরকে পোস্টিং দেন, সেক্ষেত্রে উনি আমাদেরকে প্রশ্ন করেন, না ডিবিতে তো ভ্যাকেন্সি নাই, ডিবিতে অনেক লোক আছে, ডিবি খালি নাই, আপনি অন্য কোথাও যদি যাইতে চান তাহলে বলেন। স্যার আমি তো কোর্টে যেতে চাই, তাহলে বলতেছে আপনি যদি কোর্টে যান ওর কোর্টও তো খালি নাই। তখন বলে আপনি অমুকের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে 50,000 টাকার একটা খাম ধরাই দিলে আমার পোস্টিং হয়ে যায়। আমি 50,000 টাকার একটা খাম দিলে আমার ডিবিতে পোস্টিং করে দেয়, আমাকে কোর্টে পোস্টিং করে দেয়, আমাকে বিয়ানীবাজার থানায় পোস্টিং করে দেয়, আমাকে কানাইঘাট থানায় পোস্টিং করে দেয়, আমাকে গোয়েনঘাট থানায় পোস্টিং করে দেয়। এতক্ষণ যখন আমি বললাম আমাকে ডিবিতে পোস্টিং করেন, তখন আমার ভ্যাকেন্সি নাই, কিন্তু আমি যখন 50,000 40,000 টাকার একটা খাম ধরাই দেয় তখন আমার ঠিকই পোস্টিং হয়ে যায়। বা এটা কেন? আমরা নিরীহ কনস্টেবল, আমরা নিরীহ পুলিশ সদস্য, তাহলে 50,000 টাকা এবং 40,000 টাকা দেওয়ার পরে যদি আমাকে ডিবিতে, ডিএসবিতে, কোর্টে, বিয়ানীবাজার থানায়, কানাইঘাট থানায়, গোয়েনঘাট থানায় আমাকে যদি পোস্টিং করা দেওয়া হয়, আমাকে যদি পোস্টিংয়ে ডিউ দেওয়া হয়, তাহলে এতক্ষণ কেন পোস্টিং হলো না? টাকার বিনিময়ে পোস্টিং, টাকার বিনিময়ে বদলি দেওয়া হয় আমাকে। সিলেট জেলার যে আলফা 2 স্যার আছে, সিলেট জেলার যে আলফা 2 আছে নারী পুলিশ, উনি আমাদের টাকার বিনিময়ে পোস্টিং করে। ওনার নাম হলো মাহফুজা আক্তার শিমুল। মাহফুজা আক্তার শিমুলকে আপনারা চিনে রাখুন সবাই। এই দেখেন, উনি টাকা ছাড়া কিছু করে না। আমি আজকে মৌলভীবাজার থেকে সিলেট আসছি 3 মাস হয়েছে। এই 3 মাসের মধ্যে আমি 3 বার ছুটির আবেদন দিছি। আমার বাবা অসুস্থ, আমার বাবার ক্যান্সার হয়ে গেছে। আমি 3 বার ছুটির আবেদন দেওয়ার পর আমার ছুটি হয় নাই। কেন ছুটি হয় নাই? আমার ছুটি বারবার প্রত্যাখ্যান হয়ে আসে, আমার ছুটির আবেদন বারবার ফেরত চলে আসে। কেন চলে আসে? তাদেরকে প্রশ্ন করার পরে বলতেছে ছুটি এইভাবে হয় না। ছুটি কিভাবে হবে? টাকা দিতে হবে, 2,500 টাকা দিলে ছুটি হয়ে যায়। এই আলফা 2 স্যারকে টাকা দিলে সব জায়গায় পোস্টিং হয়। আলফা 2 স্যারকে টাকা দিলে সব জায়গায় পোস্টিং হয়। ওনাকে আপনি 40,000 50,000 টাকা দেবেন, আপনি ডিবিতে পোস্টিং হবে। ওনাকে আপনি 50,000 টাকা দিবেন, আপনার ডিএসবিতে পোস্টিং করাই দিবে। আপনি ওনার গানম্যান হতে চান, বডিগার্ড হইতে চান, আপনি 40,000 30,000 টাকা দিলে আপনাকে গানম্যান নেবে, বডিগার্ড নেবে। যে কোনো জায়গায় আপনাকে একটা অফিসে দিতে চাই 40,000 টাকা দিতে হয়। একজন মহিলা মানুষ হয়ে উনি টাকা ছাড়া কোনো ধরনের কাজ করে না। উনি আমাদেরকে কিছুদিন আগে রুল কল নিয়ে বলে যে কনস্টেবল মোটরসাইকেল চালাইতে পারবে না। কনস্টেবল যদি মোটরসাইকেল না চালাইতে পারে, তাহলে আপনি কেন অবৈধ টাকা ইনকাম করেন?
আপনি কেন আমাকে ডিবিতে পোস্টিং দিতে হলে আপনাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়? আমাকে কেন আপনি ডিএসবিতে পোস্টিং দিতে হলে আপনি 50,000 টাকা আপনাকে ঘুষ দিতে হয়? আমাকে ডিএসবিতে দিতে হলে কেন আপনাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়? আমাকে কোর্টে দিতে হলে কেন আপনাকে 40,000 টাকা 50,000 টাকা ঘুষ দিতে হয়? আমাকে বিভিন্ন থানা বাড়িতে পোস্টিং দিতে হলে আপনাকে কেন টাকা দিতে হয়? কি কারণে টাকা দিতে হয় আমাকে বোঝান। তাহলে আপনি যে বলতেছেন কনস্টেবল মোটরসাইকেল চালাতে পারবে না, কনস্টেবল কি আপনার বাপের টাকায় মোটরসাইকেল চালাবে? পরবর্তীতে বলতেছে ছুটির সমস্যা আছে কিনা। আমাদের পুলিশ লাইনে একজন সাব ইন্সপেক্টর উনি হাত তুলছে যে হ্যাঁ ছুটির সমস্যা আছে। কি ধরনের ছুটির সমস্যা? বলতেছে আমাদের এলএপি ছুটিগুলো যদি আরে বাড়ায় দেন তাহলে ভালো হবে। বলতেছে আপনি এখন কোথায় আছেন? যে সিলেট জেলা কর্মরত। সামনের এই আগের বছর কোথায় ছিলেন? সিলেট জেলায়। এর আগের বছর সিলেট জেলায়। এর আগের বছর বলতেছে ডিএমপিতে নেই, কোথায় জানি ছিল বললো কথাটা। কিন্তু উনি আবার বলতেছে যে আপনি ডিএমপি থেকে সকল ছুটি পাইছেন। কিন্তু হ্যাঁ ছুটি হয়, সিলেট জেলায় ছুটি হয়, টাকা দিলেই ছুটি হয়। আপনি ভালো একটা ডিউটি নিতে যাবেন, আপনি ভালো একটা ডিউটি নেবেন, টাকার বিনিময়ে ডিউটি হয়। আপনি ছুটি যাবেন 500 টাকা 1000 টাকা ধরে দিলে ছুটি হয়। এগুলার সব কিছুর মাধ্যম হলো যে আলফা 2 এই নারী পুলিশকে যখন আপনি 500 টাকা 1000 টাকা বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় তখন আমাদেরকে ছুটি দেয়, এছাড়া কোনো ছুটি দেওয়া হয় না। আমি বর্তমান যে পুলিশের যে আইজি স্যার, আমি ওনাকে বলবো এবং বাংলাদেশের সকল গণমাধ্যম এবং সাধারণ জনগণ এবং যারা সংবাদ সম্মেলন করেন সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার ভিডিওটা আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, আমার কথাগুলো তুলে ধরেন এবং এইরকম নারী পুলিশ সহকারী পুলিশ সুপার, এরকম সহকারী পুলিশ সুপার সারা বাংলাদেশে আছে, যাদের কারণে আমরা সাধারণ মানুষের হাত থেকে রক্ষা পাইনি। আমি আমার নিজের জীবনটা বাঁচাইছি। সিলেট জেলার যে আলফা 1 পুলিশ সুপার মান্নান, উনি এই ঘটনার 30 মিনিট আগে বের হয়ে যায়, পুলিশ সুপারের কার্যালয়ে আগুন লাগাই দেয়। আমরা 120 জনের মতো পুলিশ সদস্য ছিলাম, সারা দিকে গাড়ির মধ্যে আগুন লাগাই দেয়। উনি এর আগে ভাইগা যায়। আমরা কোনো রকম ওয়াল টপকায় চলে আসছি ভাই। আমি 2বার ওয়াল টপকাইতেছিলাম, 2বারই পারি নাই। তৃতীয়বারের মতো যখন আমি ওয়াল টপকাই, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলি যে আল্লাহ তুমি আমার বাচ্চা এবং অনাগত সন্তানের দিকে তাকিয়ে তুমি আমাকে বাঁচায় রাখো। আমি তৃতীয়বারের মতো ওয়াল টপকাই আমি কোন রকম চলে আসি, কোন রকম সিলেটের সার্কিট হাউসে গিয়ে আমার জানটা রক্ষা করি। শুধু আমার না, এরকম শত শত পুলিশ সদস্যরা গিয়ে জান রক্ষা করছে, কিন্তু তারা নিজেরা পালিয়ে যায়। গিয়ে দেখি তারা বুনা খিচুড়ি এবং গরু মাংস খায়। আমি জানি এই কথাগুলো যে বলতেছি আমার চাকরি থাকবে না, আমি জানি এই কথাগুলো বলতেছি আমার জেল হইতে পারে, আমি জানি এই কথাগুলো বলতেছি আমার ফাঁসি হইতে পারে। আমি আমার সহধর্মিনীর বলছি যদি আমার চাকরি চলে যায় তুমি চলতে পারবা। আমি আমার সহধর্মিনীর বলছি যদি আমার চাকরি যদি চলে যায় তাহলে কি তুমি কি চলতে পারবা? আমার যদি জেল হয় তাহলে কি তুমি চলতে পারবা? বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতে পারবো। এই জন্য আজকে আমি লাইভে আসছি। আমি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে যারা সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে চালাচ্ছে, তারা যেন আমার ভিডিওগুলো দেখে এবং পোস্টিং বাণিজ্যগুলো যেন বন্ধ করে দেয়। যারা এই ধরনের পোস্টিং করে পুলিশ ডিপার্টমেন্টে আসার পরে বিভিন্ন ধরনের বড় বড় চেয়ারে বসে থাকে, তারা যেন আমাদের নিরীহ কনস্টেবলদের টাকার বিনিময়ে যে পোস্টিং করায় এগুলো যেন বন্ধ করে। আমি একজন সাধারণ কনস্টেবল, আমি প্রতি মাসে, আমার চাকরি আজকে 6 থেকে 7 বছর হয়ে গেছে, আমি বেতন পাই মাত্র 18,000 টাকা। 18,000 টাকা দিয়ে আমি আমার বেতন আমার সংসার কিভাবে চালাই, আমার বউ বাচ্চাকে কিভাবে চালাই? আমরা চলতে পারি না। আমরা কেন চলতে পারি না? আমরা যখন ডিবি ডিএসবি কোর্ট বিভিন্ন থানা ফাঁড়িতে যেতে হয় তখন তাদেরকে 50,000 60,000 টাকা দিতে হয়। আমি 3 মাস বেতন পাওয়ার পর মাত্র 60,000 টাকা পাবো। 3 মাস বেতন পাওয়ার পরে 60,000 টাকা পাবো। আমি চলবো কিভাবে? তখন তো আমরা সাধারণ পাবলিকের সাথে খারাপ ব্যবহার করতে হয়, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে আমরা টাকা আনি। এটা পুলিশের একটা ধর্ম হয়ে গেছে এখন। একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর যখন বিভিন্ন থানা ফাঁড়িতে যেতে হয় তখন তাকে 4 লাখ 5 লাখ টাকা ঘুষ দিয়ে থানা ফাঁড়িতে পোস্টিং দিতে হয়। তখন সে কি করবে? তখন তো সে ওই থানা এলাকায় গিয়ে ডাকাতি করবে, চুরি করবে, মানুষের উপর নির্যাতন করবে। কাদের কারণে আজকে এগুলা হচ্ছে? এগুলো আজকে কাদের কারণে হচ্ছে? এগুলা হচ্ছে এই ধরনের সিনিয়র অফিসারদের কারণে। আমি চাই যারা এই ধরনের কাজগুলা করে সুন্দরভাবে তদন্ত করে, সুষ্ঠুভাবে তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে চাকরি থেকে চিরদিনের জন্য বরখাস্ত করা হোক। এবং যে মহিলা আলফা 2 একজন মহিলা মানুষ, ওরা টাকা ছাড়া কোনো কাজ করে না। ওরা টাকা ছাড়া কোনো ধরনের কাজ করে না। দুঃখিত, আমার বাবা আমাকে কল দেয়, এর জন্য লাইভটা কেটে যায়। আমি সবার কাছে দুঃখিত। উনি একজন মহিলা মানুষ আলফা 2, কিন্তু উনি টাকা ছাড়া কোনো কিছু করে না, সবকিছু টাকার বিনিময়ে করে। আপনি ছুটি যাবেন, ওনাকে টাকা দিতে হবে। আপনি ভালো একটা ডিউটি যাবেন, ওনাকে টাকা দিতে হয়। আপনি ভালো একটা পোস্টিং নিতে হয়, ওনাকে টাকা দিতে হয়। কেন ভাই? আমার বাবা অসুস্থ, আমার বাবা ক্যান্সারের রোগী, আমি ছুটির আবেদন দিই, বারবার আমার ছুটি প্রত্যাখ্যান করে দেয়। কেন? এগুলাকে আমার ছুটি আলফা 2 স্যারের কাছে যায় না? আমার ছুটি তো অবশ্যই আলফা 2 স্যারের কাছে যায়, কিন্তু আমার ছুটি হয় না কেন? ছুটি কেন হয় না আমাকে বলেন? আমরা টাকা দিতে পারি না। আমি যখন 50,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি যখন কোর্টে চাকরি করবো তখন তো মানুষের উপর অত্যাচার অবিচার করবো করে আমি আমার এই টাকা আদায় করবো। তাহলে আমি বলতেছি সিনিয়র অফিসার এবং যারা আছে এবং বাংলাদেশে বর্তমান যে সরকার গঠন হবে এইরকম যারা পুলিশ অফিসার আছে, বড় বড় চেয়ারে বসে আছে, আমি হাত জোর করতেছি আপনারা ওকে এইরকম যারা আছে সুষ্ঠু বিচার করে, সুষ্ঠু তদন্ত এবং বিচার করে তাদেরকে চাকরি থেকে চিরদিনের জন্য বরখাস্ত করা হোক। উনি একজন মহিলা মানুষ,
উনি একজন মহিলা মানুষ হয়ে এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার করে। আমরা যেদিন পুলিশ সুপারের কার্যালয় থেকে নিজের জীবন এবং জান নিয়ে আমরা পালায়া যাই, সার্কিট হাউসে গিয়ে লুকাই, তখন দেখি আমাদের আলফা ওয়ান এসপি স্যার উনি বুনা খিচুড়ি দিয়ে, গরু মাংস দিয়ে উনি বুনা খিচুড়ি খাইতেছে, আর আমরা সারা রাত ফ্লোরের মধ্যে এইভাবে আমরা ঘুমাই রয়েছি, সারা শরীর ভিজা, ঘাইনা শরীরটা ভিজা গেছে, শরীরের মধ্যে গন্ধ করতেছে। পরবর্তীতে বিভিন্নভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে এত রাত্রে মুড়ি নিয়ে, চানাচুর নিয়ে আমরা খাই, আমরা নিজের জীবন বাঁচাই নিয়ে আসি। আজকে বাসায়ও নিরাপত্তা নাই, বাসাও নিরাপদ নাই, বাসার মধ্যে লুকাই রয়েছে, চোরের মতো রয়েছে। আজকে এই অবস্থা কেন ভাই? আজকে এই অবস্থায় কেন? চুরি করতেছে আইজিপি, চুর মামুন, চুর বিপ্লব, চুর হারুন। আজকে তাদের জন্য আমাদের নিরীহ কনস্টেবলদের জীবন অনিরাপত্তায় ভুগতেছি। আজকে আমরা সংসার নিয়ে অনিরাপত্তায় ভুগতেছি, ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে আমরা অনিরাপত্তায় ভুগতেছি। বাসায় চুরের মতো আসে, আবার চুরের মতো বের হয়ে যায়। ভাই কেন? আপনাদের জন্য। আপনারা কোটি কোটি টাকা ইনকাম করছেন, কালো কালো টাকা ইনকাম করে দেশে পাচার করছেন। সরকার যখন ক্ষমতা থেকে বঞ্চিত হয়ে গেল, আপনারা চোরের মতো পালায় গেলেন। আমাদের নিরীহ পুলিশ যারা আছে তাদের জন্য আপনারা কি করতেছেন? তাদের জন্য আপনারা কি করতেছেন? আমি মৌলভীবাজার থেকে আসছি সিলেট, 3 মাস আমার বেতন হয় না, আমি কিভাবে সংসার চালাইছি? এই ধরনের কাজগুলো কেন? এই ধরনের কাজগুলো কেন? আমাদের সরকারি যে টিএ বিল আছে, এই টিএ বিলগুলো তারা দিতেছে না, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পরে দেয়। এগুলার কারণ কি ভাই? এগুলার কারণ কি? তাদের ব্যাংকে টাকা রেখে তারা ব্যাংক থেকে মুনাফা নেয়, তারা পকেট ভারী করে, কিন্তু আমাদেরকে প্রতি মাসে পরিশোধ করে না। আমাদের বেতন, আমি এই মাসের বেতন এখনো পাই নাই। আজকে 7 তারিখ হয়ে গেছে, আমার বেতন হয় নাই। আপনারা আসেন আমার সামনে, আমার অ্যাকাউন্ট চেক করেন, আমার বেতন এখনো হয় নাই। ভাই কেন? আমার সংসার আমি কিভাবে চালাই আমাকে বলেন। এই যে মহিলা যে আলফা 2 আছে, আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি। মাহফুজা আক্তার শিমুল, এই যে মাহফুজা আক্তার শিমুল, উনি আমাদের সহকারী পুলিশ সুপার সিলেট জেলার আলফা 2 দায়িত্বে এবং পোস্টিংয়ের দায়িত্বে। জানেন উনি কি করে? উনার স্যালারি হয়তো 50,000 বা 70,000 টাকা, কিন্তু উনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমার নিজ চোখে আমি দেখলাম ওই ছেলেটা গাঁজা সেবন করে, মাদক সেবন করে, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের ট্যাবলেট সেবন করে। সে প্রতি মাসে একটা বাইক চেঞ্জ করে, পরিবর্তন করে। তাহলে আমরা কনস্টেবল হয়ে যদি আমাদের হালাল বেতনে যদি আমরা মোটরসাইকেল না কিনতে পারি, মোটরসাইকেল কেনার অনুমতি নাই, তাহলে ওনার ছেলে কিভাবে মোটরসাইকেল প্রতি মাসে পরিবর্তন করে? ওনার ছেলে কিভাবে প্রতি মাসে মোটরসাইকেল পরিবর্তন করে? আমাকে বলেন। ওনার ছেলে গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মাদক খায়, মদ খায়, ওনার ছেলেকে উনি কিছু বলে না, বাড়িতে এসে ওপেন গাঁজা খায়। আপনারা সুষ্ঠু তদন্ত করেন। আমি যে কথাগুলো বলছি, একটা কথা মিথ্যা না, প্রতিটা কথা সত্য, এবং প্রতিটা কথা যাচাই করে আপনারা খবর নেন। আমরা কর্মবিরতি নিছি, সারা বাংলাদেশের যতগুলো পুলিশ আছে আমরা সবাই কর্মবিরতি নিছি। আমাদের যে 11 দফা দাবি আছে, এই 11 দফা দাবি না মানা পর্যন্ত আমরা চাকরিতে জয়েন দিব না। যদি মরতে হয়, যদি আয়না করে থাকতে হয়, যদি 10 বছর 20 বছর জেল কাটতে হয়, আমি খাটবো। তারপর আমি চাই আমার যে হক কথাগুলো আমি বলতে পারতেছি, এই হক কথাগুলো যেন সবাই সিনিয়র অফিসার যারা আছে এবং বাংলাদেশে যারা এখন সরকার গঠন হয়েছে তারা যেন শোনে, ওনারা শোনার জন্য এদের বিচার করে। আমি আজকে আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি না। আমার পরিবার আমার উপর ঘৃণায় মুখ ফিরিয়ে নিতেছে। আমার বড় ভাই ঢাকায় থাকে, আমি জানি না উনি আমার সাথে মন থেকে কথা বলতে পারতেছে না। আজকে আমি চাকরি করি বিদায়, আজকে আমার পরিবারের সাথে, আমার বাবার সাথে আমি মন থেকে কথা বলতে পারতেছি না। আজকে আমি আমার পরিবারের কারোর সাথে মন থেকে কথা বলতে পারতেছি না। আজকে বাসার আশেপাশে যারা আছে তারা আমাদেরকে ঘৃণা করতেছে। ভাই কেন? আজকে তারা আমাদেরকে ঘৃণা করতেছে। আমি তাদের সাথে মন খুলে কথা বলতে পারতেছি না। বলতেছে আমার চোখে, আমাকে চোখে তাকায়, আমাকে বলতেছে যে পুলিশ যাচ্ছে, চোর যাচ্ছে, ডাকাত যাচ্ছে। এই ঘটনায় যারা মারা গেছে, আমি তাদের, যারা হত্যা করছে তাদের হত্যাকারীর বিচার চাই। বর্তমান যে আইজিপির দায়িত্বে পাইছেন, আপনি সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনি ওদেরকে বিচার করবেন। আমাকে চাকরি থেকে বের করে দেন, আমাকে চাকরি থেকে আউট করে দেন, সমস্যা নাই, আমাকে জেল কারণ করতে সমস্যা নাই। কিন্তু যারা বর্তমানে পরবর্তী চাকরি করবে তাদের দাবিগুলো যেন সুন্দরভাবে, 11 দফাতে যে দাবিটা আছে এগুলো আপনারা পূরণ করবেন। পরবর্তীতে যারা পুলিশ ডিপার্টমেন্টে এসে চাকরি করবে তারা যেন সুন্দর এবং শান্তিভাবে চাকরি করতে পারে। 18,000 টাকা বেতনে চাকরি করে ভাই আমরা ডিম আর পাঙ্কাশ মাছ দিয়ে ভাত খাই। আর তারা বিসিএস অফিসারদের ফিস যখন আপনি খুলবেন, দেখবেন বড় বড় বল মাছ, বড় বড় রুই মাছ, বড় বড় ধরনের ভালো ভালো মাছ, গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগির মাংস, বড় ধরনের চিংড়ি মাছ তারা খাইতেছে। ভাই কেন? তারা এত টাকা কিভাবে পায়? পুলিশের যে রাজনৈতিক হস্তক্ষেপ, এগুলো বন্ধ করতে হবে। আমরা চাই না আর কোনো ধরনের বাহিনী, কোনো ধরনের লীগের, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, যে কোনো দল আসুক, আমরা কোনো ধরনের আর চামচামি করবো না, পাঁচাটা গোলাম হবো না। আমরা চাকরি করব। আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড়ানো হোক, আমরা যেন আমাদের চাকরিটা করতে পারি। বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতেছে, তাদের কতটুকু সুনাম, তাদের কতটুকু ভালোবাসা, পাবলিক তাদের কতটুকু ভালোবাসে, আমরাও তো আমাদের ভালোবাসা অর্জন করতে পারি, কিন্তু করতে পারি না একমাত্র সিনিয়র অফিসারদের কারণে। সিনিয়র অফিসার যারা আছে তাদেরকে আমরা চাকরি করতে দিতেছে না, আমাদেরকে চাকরি করতে দিতেছে না। আমাদের
মানুষের কাছে আমাদেরকে শত্রু বানায় রাখছে। মানুষ দেখলে আমাদেরকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ভাই এইগুলা কেন? এইগুলা কেন হচ্ছে? একমাত্র সিনিয়র অফিসারদের কারণে। ভাই জানেন, আমি কোনো রকম ওই দিন সার্কিট হাউসে গিয়ে লুকাইছি। সিলেট জেলার যে পুলিশ সুপার মান্নান, উনি নতুন আসছে এই জেলায়। ঘটনা যখন হয় উনি আধা ঘন্টা আগে চলে যায়। আমি কোনো রকম ভাই যান বাঁচাইছি। সার্কিট হাউস গিয়ে আমরা 110 পুলিশ, 100-120 জনের মতো পুলিশ ভাই যান বাঁচাইছি। সকল গাড়িগুলো পুড়ে ফেলাইছে, পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দিয়ে দিছে। ভাই এগুলা কেন? উনি ওনার নিজের যান নিয়ে বাঁচাইছে। কতগুলো মহিলা পুলিশ আছে একদম নিরীহ ভাই, তাদের কোনো দোষ নাই, আমাদেরও দোষ নাই, তাদেরও দোষ নাই। এই নিরীহ পুলিশ সদস্যরা, নারী পুলিশ কনস্টেবল, তারা কত কষ্ট করে জীবনগুলো বাঁচাইছে। একজন নারী পুলিশের 8 মাসের নাকি 7 মাসের প্রেগনেন্ট সম্ভবত, এই মহিলাটাকে ঝান্ডা বাঁচাইছে। চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে, ওনার কান্না দেখে আমারও কান্না চলে আসছে। 7 থেকে 8 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায় ওয়ার্ল্ড টপ ক্যাশে তার নিজের জীবনটা বাঁচাইছে। আরে ভাই একজন পুলিশ সুপার তার 2 জন বডিগার্ড লাগে, 2 জন ড্রাইভার লাগে, বাসা ওটা লাগে 2 জন, তার গাড়ি আছে 6 জন 7 জন কনস্টেবল। তার বউ যদি ঢাকায় থাকে তাহলে তার বউকে আবার আপনার বাসা ওটালি দেয়, তার বউকে আবার গানম্যান দেয়, তার বউকে আবার ড্রাইভার দেয়। ভাই এইগুলা কেন? তারা নিজেরা কি ড্রাইভিং করতে পারে না? তারা নিজেরা কি চলতে পারে না? তারা কি অস্ত্র চালানো শিখে নাই? তারা কি 1 বছর ট্রেনিং করে নাই? এইগুলা কেন ভাই? 18 ঘন্টা ডিউটি করা লাগে। আমি আজকে 10 দিন ধরে 18 ঘন্টা ডিউটি করতেছি। প্রতিদিন সকালে আমি 6টায় ঘুম থেকে উঠি। 6টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আবার রওনা দিই পুলিশ লাইনে। আমি আবার পোশাক পরি, ইউনিফর্ম পরে, অস্ত্রগুলি ইস্যু করি, আবার আমাকে ডিউটিতে রাতে 12টার সময় ডিউটি শেষ হয়, 10টার সময় ডিউটি শেষ হয়। আমি বাসায় ফিরতে 11টা বাজে। আমি কখন গোসল করবো, কখন আমি খাওয়া দাওয়া করবো, কখন আমি ঘুমাবো, কখন আমার বাচ্চা ছেলে মেয়েকে আমি সময় দিব? কিন্তু তারা এসির নিচে বসে, বাসায় বসে তারা ভালো ভালো জিনিস খাচ্ছে, অবৈধ টাকা, কালো টাকা ইনকাম করতেছে। তারা এইগুলা কেন? তারা এই ধরনের কাজ করতেছে কেন? আমাদেরকে কি মানুষ মনে হয় না? আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 16 ঘন্টা 17 ঘন্টা আমার ডিউটি করতে হয় প্রতিদিন। এই রোদ্রের মধ্যে, বালির মধ্যে, ঘামের মধ্যে চেহারাটা নষ্ট হয়ে গেছে। পুলিশ ডিপার্টমেন্টে আসা, শুধু পুলিশ ডিপার্টমেন্টে এসে চেহারা নষ্ট হয় নাই, এই পুলিশ ডিপার্টমেন্টে এসে বন্ধু বান্ধব নষ্ট হয়ে গেছে, ভাই ব্রাদার নষ্ট হয়ে গেছে। বাবা ভালোবাসে না, বোন ভালোবাসে না, ভাই ভালোবাসে না, সহধর্মিনী মন থেকে ভালোবাসে না। কেন? পুলিশের ঘৃণিত কাজগুলো করে। আমি যদি ভাই 5 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে আমি থানায় পোস্টিং নেই, আমি কি ওইখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো? না আমি মক্কায় গিয়ে হজ করবো? আমি তো চাইবো মানুষের কাছে কিভাবে সামারি করে, মানুষ কিভাবে নির্যাতন করে, মানুষদেরকে কিভাবে অত্যাচার করে মানুষদের কাছ থেকে টাকা অর্জন করা যায়। আমার 5 লাখ টাকা তুলতে হবে না? ওই দিন ওইভাবে তো চলতে হইব। এই যে 5 লাখ টাকা দিয়ে আমি গেলাম পোস্টিং নিয়ে থানায়, একজন অফিসার একজন সাব ইন্সপেক্টর থানায় যায় 5 লাখ টাকা 4 লাখ টাকা ঘুষ দিতে হয়, 2 লাখ টাকা 3 লাখ টাকা ঘুষ দিতে হয়। কাদের দিতে হয়? আলফা 2 আলফা 1 কে ঘুষ দিতে হয়। যারা এগুলোর দায়িত্ব তাদেরকে দিতে হয়। কেন দিতে হয় এগুলা? সিনিয়রদের যারা আলফা 2 আলফা 1 আছে, আমরা যারা নিরীহ কনস্টেবল আছে, তাদেরকে বাজার করে দিতে হয়, তাদের ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করতে হয়। কেন? আমরা কি আমাদের ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করতে পাই না? তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা কেন খেলাধুলা করবো? তাদের সন্তানকে নিয়ে কেন খেলাধুলা করবো? আমাকে বলেন, তাদের সন্তানকে নিয়ে কেন খেলাধুলা করবো? তাদের সন্তানকে কিন্তু তারা খেলাধুলা করতে পারতেছে না, আমরা কেন খেলাধুলা করবো? আমি বলতেছি এই ধরনের চাকরি থেকে ভাই, এই যে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে যে সমস্যাগুলো এখন হচ্ছে, মারামারি, ধরাধরি, কাটাকাটি, পুলিশ সদস্যদেরকে যে জায়গায় পাচ্ছে তাদেরকে মারতেছে, তাদেরকে খুন করতেছে, এগুলো সব ঠিক হলে আমি স্বেচ্ছায় বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে আমি চাকরি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি আর চাকরি করতে চাই না। আমার বাবা আমাকে এখনো বারবার বলে, শুধু এখন না, আমি যখন পুলিশ ডিপার্টমেন্টে প্রথম ভর্তি হই তখন আমাকে বলছে যে বাবা, তোমার পুলিশের চাকরি করতে তোমাকে সৌদি আরব পাঠাই দেবো, বিদেশ পাঠাই দেবো তোমাকে, তুমি কি ওইখানে ভালো টাকা ইনকাম করতে পারবা, সৎভাবে সংসার চালাইতে পারবা। কিন্তু বাবার কথা শুনি নাই। আমি আসছিলাম যে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করবো, ভালো থাকবো, কিন্তু তারা আমাদেরকে ভালো থাকতে দিল না। ওই দিন আমাদেরকে ডিউটি দিছে, জানেন, সিলেট বাতাঘাট আমরা আসামি নিয়ে যাব, 5 জন পুলিশ দিছে, 79 জন আসামি দিছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আসামি নিয়ে গেছি। তাদেরকে বলার পরে বলতেছে যে কিভাবে নিয়ে যাবে, নিয়ে যাও, নিয়ে যাইতে হবে, কিছু করার নাই, এইভাবে বলতেছে। ভাই কেন? আমরা কি চাকরি করি না? আমরা কি আমাদের বউ বাচ্চা নাই? আমাদের কি সংসার নাই? আমাদের কি মা বাবা নাই? আমাদের কি ভাই বোন নাই? আমরা কি এইভাবে মারা যাব? তারা নিজেদের মতো ডিপার্টমেন্টকে চালাইতেছে। পুলিশ ডিপার্টমেন্টের যে নিয়ম অনুযায়ী যে আইন আছিল, এই ধরনের আইন কোনো প্রণয়ন করে না। তারা তাদের নিজেদের মনের যে গতি আছে, ওই গতি অনুযায়ী আইন চালাইতেছে। আলফা 1 এর বাসায় অর্ডারলি দিতে হয়, আলফা 2 বাসায় অর্ডারলি দিতে হয়, আলফা 3 বাসায় অর্ডারলি দিতে হয়, আলফা 4 বাসায় অর্ডারলি দিতে হয়। কেন? তাদের বাসায় অর্ডারলি দিতে হয়, তাদের বুট মুছতে হয়, তাদের মোজা ধুতে হয়, তাদের আন্ডারওয়্যার ধুতে হয়, তাদের শার্ট প্যান্ট সবগুলো পরিষ্কার করতে হয়। কেন ভাই? আপনাদের কি হাত পাও নাই? না আপনারা প্রতিবন্ধী হয়ে ডিপার্টমেন্টে আসছেন? আপনারা কি প্রতিবন্ধী কোটায় ডিপার্টমেন্টে আসছেন? আজকে আপনাদের জন্য বাংলাদেশের সকল জনগণের কাছে আজকে আমরা কলঙ্কিত, আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত। আজকে প্রতিটা থানায় 460টি থানায় আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আজকে শুধু আপনাদের কারণে
আমাদের যে ভাই আছে পুলিশ সদস্য, আমাদের যে পুলিশ সদস্য বোন আছে, সবাই আগুনে পড়ছে, সবাই বিভিন্নভাবে টর্চারিং করে সাধারণ মানুষ আজকে মারছে, খুন করা হয়েছে। এখন পর্যন্ত তাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারেন নাই। আপনারা ব্যর্থ। আমি আপনাদেরকে বলবো, আপনারা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনারা হাতের মধ্যে চুরি পরে চাকরি থেকে চলে যান। আপনারা পুলিশ ডিপার্টমেন্ট থেকে চাকরি থেকে চলে যান হাতের মধ্যে চুরি পরে। আমার কথাগুলা আমি জানি আপনারা শোনার পরে আমাকে আমার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন, আমাকে সাসপেন্ড করবেন, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন, আমাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, আমাকে জেল কাটাবেন, আমি এগুলা জানি। এগুলা কেন? কথায় কথায় আমাদের কনস্টেবলের নামে আপনারা অভিযোগ দেন, বলেন সাসপেন্ড করবেন, বিভাগীয় ব্যবস্থা নেবেন, ইনক্রিমেন্ট ডাউন করবেন, এগুলো আপনারা করেন। আমরা ডিউটির সময় একটু চেয়ারে বসতে পারি না? আমরা ডিউটি করার সময় আমাদের ফ্যানের বাতাস খাওয়ার একটু ইচ্ছে করে না? আমাদের কি মন চায় না, আমাদের কি গায়ে এই শরীরটা চায় না একটু গরমের মধ্যে ফ্যানের বাতাস খাই? কিন্তু যদি দেখি বসেন, আমরা বসি, তখন দেখেছে আপনারা আইসা লিখিত দিয়ে দেন, অভিযোগ দেন, বিভিন্ন কিছু করেন আমাদেরকে নিয়ে। দেওয়ার পরে কি হয়? আমাদের নিকট আপনারা টাকা দাবি করেন, বড় ধরনের এমন টাকা দাবি করেন যে 20,000 টাকা দাও, আমরা এগুলো সমাধান করে দিব। আমি মৌলভীবাজার চাকরি করার সময় আমি দেখছি কনস্টেবল আফসার এবং সাব ইন্সপেক্টর একজন, ওরা মৌলভীবাজার যে কোনো কারণে দিনের বেলা মুফাসলে যায়, যাওয়ার পরে বিভিন্ন সাধারণ মানুষ তাদেরকে ধরে, বলতেছে তারা নাকি সাধারণ মানুষকে ইয়াবার ট্যাবলেট দিয়ে মানুষকে হয়রানি করতেছে। এইগুলা বলার পরে ওনাদেরকে পুলিশ লাইন ক্লোজ করছে, সাসপেন্ড করছে। ওরা রিকোয়েস্ট করছে যে স্যার আমরা আসলে নির্দোষ, আমাদের নিরুপায়, আমরা স্যার এরকম করি নাই। তাদেরকে বলছে তোমরা সাসপেন্ড। কিন্তু তারা যখন কনস্টেবল আফসার, উনি রাজনগর থানায় কর্মরত এখন, উনি যখন 50,000 টাকা দেয়, এই বিষয়টা সমাধান হয়ে যায়। অফিসার সাব ইন্সপেক্টর উনি যখন 1 লাখ টাকা দেয়, বিষয়গুলো সমাধান হয়ে যায়। তাহলে সব কিছু টাকার বিনিময়। তাহলে সিনিয়র অফিসারদের যখন নিরীহ কনস্টেবলরা যখন টাকা দিবে, তখন তারা তো মানুষের উপর লুটপাট, অত্যাচার, নির্যাতন করে টাকা দায়ী করতে হবে। কারণ সে 50,000 টাকা দিয়ে যদি বিষয়টা সমাধান করে, সে 3 মাস লাগবে তার বেতনের টাকা আসতে, এই 60,000 টাকা। আমি বিশেষ করে যারা বাংলাদেশের জনসাধারণ আছেন, আমি আপনাদের কাছে বলতেছি, এই মহিলা আলফা 2 সবাই চিনে রাখেন, আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে ওনার ছবি সহ, ঠিক আছে? উনি একজন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের গাদ্দার। উনি একজন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের গাদ্দার। উনি একজন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের গাদ্দার। মাহফুজা আক্তার শিমুল, এই মাহফুজা আক্তার শিমুল লক্ষ লক্ষ টাকা অবৈধ টাকা, কালো টাকা ইনকাম করতেছে। আমার চাকরি থাক বা না থাক, তাকে সিলেট জেলা হতে বরখাস্ত করেন, তাকে অন্য জেলায় পাঠিয়ে দেন, হয়তোবা তাকে চাকরি থেকে বরখাস্ত করেন, তাকে চাকরি থেকে চিরতরে বাড়িতে পাঠিয়ে দেন। সে মহিলা মানুষ হয়ে সাধারণ পুলিশের কাছ থেকে বাণিজ্য পোস্টিং করতেছে, টাকা ছাড়া পোস্টিং করে না। ওর ছেলে গাঁজা খায়, মদ খায়, এগুলো সুষ্ঠু তদন্ত করেন, ওর ছেলেকে ডুপ টেস্ট করেন, বিচার করেন। সে তার ছেলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অপচয় করে, মোটরসাইকেল প্রতি মাসে পরিবর্তন করে, সে এই টাকা কোথায় পায়? তাকে তদন্ত করেন, সুষ্ঠুভাবে তদন্ত করেন, সব কিছু পাইবেন। আমরা এই বিচার চাই। সারা বাংলাদেশে এই পর্যন্ত এই ঘটনায় যত পুলিশ সদস্য, আমার সহকর্মী ভাই, সিনিয়র ভাই এবং জুনিয়র ভাই এবং আমার সিনিয়র স্যারগণ এবং যারা মারা গেছেন, সকলের প্রতি আমি সমবেদনা জানাই। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং সবাইকে আল্লাহ তাআলা কবরের মধ্যে শান্তি দেখ, এবং তাদের লাশগুলা যেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এবং তাদের প্রতিটি পুলিশ সদস্যকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের দাবি, এটা আমাদের পুলিশ বাহিনীর সকলের দাবি, ঠিক আছে? আপনি পুলিশের আইজিপি, আপনি যদি কালো টাকা ইনকাম করতে পারেন, তাহলে তাকে 50 লক্ষ টাকা কেউ দিতে পারেন না। এ হলো বেনজির চূড়া, এই বেনজির চূড়া পুলিশ ডিপার্টমেন্টকে সাধারণ জনগণের কাছে একদম ডুবাইয়া চলে গেছে। সাধারণ জনগণের কাছে আমাদের মান ইজ্জত একদম ধুলোর মধ্যে মিশিয়ে দিয়ে গেছে। সাধারণ জনগণের কাছে আমাদেরকে চুর, নির্লজ্জ বানিয়ে গেছে, আমাদের মান সম্মান কিছু রাখে নাই পুলিশ ডিপার্টমেন্টের। এই হলো বেনজিন চূড়া, এই হলো হারুন আঙ্কেল। এই শালার পুঁতে বাতের উঠল দিয়েছে ডিবি অফিসে। এই শালার পুঁতে এখন লুকায় আছে, এই কুত্তার বাচ্চা একটা। এই শালার পুঁতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সব ইজ্জত, মান সম্মান সব কিছু ধুলায় মিশাই দিয়ে গেছে। এই হলো মামুন্না চূড়া,
এই মামুন্না চূড়া এখন দেশ সেরা বাগছে, এই মামুন্না চূড়া দেশ সেরা বাগছে আমি জানি। নাইলে আমাদের পুলিশের যে অবস্থা হয়েছে, আমাদের পুলিশের যে অবস্থা হয়েছে, সে আমাদেরকে কোনোভাবে সাপোর্ট করে নাই, কোনোভাবে আন্তরিকতা দেখায় নাই। সাধারণ মানুষের উপরে কোনো ধরনের বক্তব্য দেয় না যে পুলিশ সদস্যদেরকে আর আপনার মারবেন না, এই ধরনের কোনো বক্তব্য না দিয়ে সাধারণ মানুষদের কিছু না বলে সে চলে গেছে। সে বাংলাদেশ ছেড়ে সে চলে গেছে, বাংলাদেশ ছেড়ে চলে গিয়ে সে আমাদের উপর আপনাদের উপর বক্তব্য দিতেছে। আমি আরেকটি আমার একদম শেষ অধ্যায়ে আমি চলে আসছি, আমি শেষের দিকে আমি দুটি কথা বলতে চাই। আমাদের পুলিশ সদস্যদেরকে আমরা যে 11 দফা দাবি করলাম, এই 11 দফা দাবিতে আমরা চাই আমাদের এই দাবিগুলো মানতে হবে। 1, পুলিশকে রাজনীতি মুক্ত রাখতে হবে এবং নিরপেক্ষতার সাথে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং স্বাধীন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত করতে হবে। 2, সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3, নিহত পরিবারের ক্ষতিপূরণ সহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিশ্চিত করতে হবে। 4, আহত সকল পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ সহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 5 নম্বর হলো 8 ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা, 8 ঘন্টার বেশি ডিউটি পালনে ওভার ডিউটি সুবিধা দেওয়া। 6, শুক্রবার শনিবার সহ সকল সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান। দেশের স্বার্থে জনগণের স্বার্থে ছুটি ছাড়তে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসাবে আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করা। 7, র্যাঙ্ক ব্যাচ বাদে সকল পুলিশ সদস্যদের একই পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি থাকতে হবে। 8, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ জানানোর কার্যকর ও নির্ভরযোগ্য অভিযোগ সেল গঠন করতে হবে। 9, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে সকল মেট্রোপলিটন পুলিশ অফিস, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ অফিস, জেলা পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, থানা, পুলিশ পাড়ি ক্যাম্পে নিরাপত্তা বেষ্টনী জোরদার করে পর্যন্ত আধুনিক অস্ত্রের মজুত করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। 10 নম্বর হলো ট্রেডম্যান সহ সকল পদে পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ও বদলির আদেশ দানে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা। 11, বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা। 11 দফায় যুক্তির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করছি ইনশাআল্লাহ। এই দাবিগুলো না মানা পর্যন্ত সারা বাংলাদেশের যত পুলিশ সদস্য আছে, যারা কর্মবিরতিতে, আপনারা যারা কর্মবিরতি দিতে ইচ্ছুক তারা কর্মবিরতি দিবেন এবং আমরা কর্মবিরতি দিব। আমরা পুলিশ ডিপার্টমেন্টে হাজির হব না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। আমাদের দাবিগুলো আগে মানতে হবে, পরবর্তীতে আমরা সকলে যার যার ইউনিটে আমরা হাজির হব। এর আগে আমরা কর্মবিরতি দিলাম। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমাদের প্রতি মাসে একটা কল্যাণ সভা হয়, দরবার প্যারেড হয়। আমাদের যখন এগুলা হয়, আমরা যখন ন্যায় এবং সত্য কথা বলি, তখন আমাদেরকে বিভিন্ন কষ্টের ইউনিটে আমাদের নিজ জেলা হতে অনেক দূরে আমাদেরকে বদলি করা হয়। মনে করেন আমি সিলেট জেলায় কর্মরত আছি, আমি যদি এখন বলি পুলিশ সুপারকে যদি বলি যে মেসের খাবার খুব খারাপ, মেসের খাবারের মান খুব খারাপ, এই ধরনের খাবার আপনারা ওরা দিতেছে স্যার, এগুলো দেখবেন। স্যার আমাদেরকে শুধু কষ্টের ডিউটি দেয়, টাকার বিনিময় ডিউটি দেয়। আমি যখন 500 টাকা ধরায় দেয়, আমি যখন 1000 টাকা ধরায় দেয়, তখন আমাকে ভালো ডিউটি দেয়, বড় বড় জায়গায় ভালো আসামি স্কোর দেয়, ওইখানে আমার একটা টি বিল হয়, এই ডিউটিগুলো আমাকে দেয়। আমি যখন টাকা দিতে পারি না, আমাকে ম্যাগজিনে ফেলায় রাখে, আমাকে এলপি পোস্টে ফেলায় রাখে, আমাকে বিভিন্ন কষ্টের ডিউটি দেওয়া হয়, আমাকে ডিএসবি গার্ড দেওয়া হয়, ডিসি গার্ড দেওয়া হয়, জজ সেরা বাংলোতে আমাকে গার্ড দেওয়া হয় টাকা না দেওয়ার কারণে। টাকা দিতে পারলে ভালো ডিউটি দেওয়া হয়। এই ধরনের সকল কিছু বন্ধ করতে হবে। এগুলো যখন আমরা বলি, আমাদেরকে পোস্টিং করে দেয় রাঙামাটি, আমাদেরকে পোস্টিং করে দেয় কক্সবাজার, আমাদেরকে আর্ম ব্যাটালিয়ন পুলিশের পোস্টিং করে দেওয়া হয়, আমাদের নিজ জেলা হতে বিভিন্ন দূরে পোস্টিং করে দেওয়া হয়। কেন? ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত পুলিশ সদস্য মারা গেছে বিভিন্নভাবে, সকল পুলিশ সদস্য হত্যার সুষ্ঠু তদন্তভাবে বিচার চাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার ভিডিও দেখার পরে যদি আপনার ইচ্ছে করে আমাকে চাকরি থেকে আউট করে দেবেন, আমাকে চাকরি থেকে বের করে দেবেন, আমাকে জেল খাটাবেন, করতে পারেন, সমস্যা নাই। আমাকে আপনাদের যা ইচ্ছা করতে পারেন, তবে আপনার কাছে অনুরোধ, কিয়ামতের আগ পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টকে সুন্দরভাবে আবার পুলিশ ডিপার্টমেন্টের আইন সংস্কার করুন। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পুলিশ ডিপার্টমেন্টে আসবে, তারা যেন সুন্দরভাবে চাকরি করতে পারে আমার জীবনের বিনিময়ে। আমি চাই তারা সুন্দরভাবে চাকরি করুক। তবে আমি এখানে অন্যায় কোনো কিছু কথা বলতেছি না, আমি ন্যায় এবং সত্য কথাগুলো বলতেছি। হারুন চোর, মামুন চোর, বিপ্লব চোর, তারা আমাদেরকে রেখে যায়, আমাদেরকে এরকম বিপদের মুখে ফালায়া আমাদেরকে চলে যায়। আমরা নিজেরাও এতদিন স্বাধীন ছিলাম না। ওই দিনের পর থেকে আমরা স্বাধীন হয়েছি, ওই দিনের পর থেকে আমরা স্বাধীনতা অর্জন করছি। এর আগে আমরা কখনো স্বাধীন হইতে পারি নাই, সত্য কথা বলতে পারি নাই। সত্য কথা বললেই আমাদেরকে পোস্টিং করে দেয় এই কক্সবাজার,
এই যে আপনার আর্ম ব্যাটালিয়ন পুলিশে, ডিএমপিতে, বিভিন্ন দূর দূরান্তে কষ্টের জায়গায় আমাদেরকে পোস্টিং করে দেয়। যদি সত্য কথা এবং উচিত কথা বলি, আমাদের সকল দাবি মানতে হবে। পোস্টিং বাণিজ্য, বিশেষ করে পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে। পুলিশের যে আইন প্রণয়ন, পিআরবি, ব্রিটিশ যে আইন তৈরি করে দিয়ে গেছে, এগুলা সবগুলা প্রত্যাহার করতে হবে, নতুনভাবে আইন প্রণয়ন করতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অস্ত্রগুলা ভারী অস্ত্র দিতে হবে, স্মার্ট অস্ত্র দিতে হবে। অস্ত্রগুলা আরও সুন্দরভাবে আমাদেরকে, আমরা যারা বিভিন্নভাবে ডিউটি করি, এরকম নর্মাল এবং ছোটোখাটো অস্ত্র দিলে হবে না, সুন্দরভাবে শক্তিশালী অস্ত্র দিতে হবে, যেন আমরা সুন্দরভাবে ডিউটি করতে পারি। আমাদের জীবনের নিরাপত্তা আজকে এই যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, আজকে যে আজ হাজার হাজার পুলিশ সদস্য মারা গেছে, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? আপনি আইজিপি নেবেন, আপনি ডিআইজি নেবেন, আপনি এসপি নেবেন, আপনারা কেউ নেবেন না আমি জানি। কিন্তু একজন শিশু, একজন সন্তান তার বাবাকে হারাইছে, একজন সহধর্মিণী তার স্বামীকে হারাইছে, একজন বাবা তার সন্তানকে হারাইছে, একজন মা তার সন্তানকে হারাইছে, একজন ছেলে, একজন ভাই তার ভাইকে হারাইছে, একজন বোন তার ভাইকে হারাইছে। কেন? আপনারা কালো টাকা ইনকাম করছেন, আপনারা রাজনৈতিক করছেন। আমাদের পরিবারকে কেন আপনারা অসহায় করে গেছেন? আমাদের পরিবার তো অসহায় ছিল না, আপনারা অসহায় করছেন। এজন্য আপনারা প্রতিটি পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো এর বিচার দুনিয়াতে হবে এবং আখিরাতে হবে। যেমন শেখ হাসিনার বিচার হয়েছে, আজকে 16 বছর পরে সে ক্ষমতা থেকে দূর হয়েছে, আপনাদেরও বিচার হবে। আল্লাহর জমিনে কেউ সার পায় না। যেমন ফেরাউন সার পায় নাই, নমরুদ সার পায় নাই, কেউ সার পায় নাই। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যারা মানুষকে জুলুম করছে, যারা জালেম ছিল, কেউ সার পায় নাই। ঠিক আপনারাও সার পাইবেন না। একদিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াইতে হইব। আমি বিশেষ করে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার যে মহিলা আছে, নীলুফা আক্তার শিমুল, আমি চাই আপনারা সুন্দরভাবে তার সঠিক বিচার করেন, তার সুষ্ঠু বিচার করেন। সে হাজার হাজার টাকা নিয়ে মানুষদেরকে, পুলিশ সদস্যদেরকে নিয়ে পোস্টিং করায়, টাকার বিনিময়ে সে পোস্টিং করাইতেছে। টাকা না দিলে সে পোস্টিং করায় না। এগুলা কেন? এইগুলা কেন? আমি সিলেট জেলায় আসছি, সিলেট জেলায় এসে আমি আমার বাসার অনুমতি নেওয়ার জন্য, আমার বাসা অনুমতি দেওয়ার জন্য আমি একটা দরখাস্ত করি। আমার দরখাস্তটা রাখে নাই। আমি চাকরি করি সিলেট, আমার বউ, আমার বাচ্চাকে আমি গ্রামে ফেলায় রাখবো? আমার কি ইচ্ছে করে না আমার সন্তানদেরকে নিয়ে আমি চাকরি করি? আমার কি ইচ্ছে করে না আমার সহধর্মীদেরকে নিয়ে আমি চাকরি করি? আমি যে ইউনিটি চাকরি করি, আমি চাই না তারা আমার সাথে থাকুক। এই দেখেন, আমি আমার বরাবর পুলিশ সুপার সিলেট মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় কর্মস্থলে সপরিবারে বসবাসের জন্য আবেদন প্রসঙ্গে জনাব যথাবিধ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে আমি কনস্টেবল 1351 মোহাম্মদ কায়নাতুল ইসলাম, আপনার অধীনস্থ একজন পুলিশ সদস্য, দুঃখিত, বরাবর পুলিশ সুপার সিলেট মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় কর্মস্থলে সপরিবারে বসবাসের জন্য আবেদন প্রসঙ্গে জনাব যথাবিধি সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে আমি কনস্টেবল 1351 মোহাম্মদ কায়নাতুল ইসলাম, আপনার অধীনস্থ একজন পুলিশ কর্মচারী, বর্তমানে পুলিশ লাইন সিলেট কর্মরত আছি। এমত অবস্থায় কর্মস্থলে সপরিবারে বসবাসের অনুমতি পাওয়া একান্ত প্রয়োজন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমি যাতে কর্মস্থলে সপরিবারে বসবাসের অনুমতি পাইতে পারি, তাহার প্রয়োজনীয় ব্যবস্থা করিতে আপনার সদয় মর্জি হয়। আমি বাসা অনুমতি নেওয়ার জন্য আমি আবেদন দিই, কিন্তু আমার আবেদনটা, বাসার অনুমতি নেওয়ার জন্য আমি আবেদন দিই, কিন্তু আমার বাসার অনুমতিটা প্রত্যাখ্যান করে। রিজার্ভ অফিস থেকে আমার বাসার অনুমতিটা প্রত্যাখ্যান করে দেয়। এসপি নাকি অনুমতি নাই, আমি আমার বাসা নিয়ে থাকবো, আমি আমার সংসার নিয়ে থাকবো, আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকবো। এসপি কিসের অনুমতি দিবে? আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকি, আমার অনুমতি আমি দিব। এসপি কিসের অনুমতি দিবে? আমার বউ বাচ্চা, আমার সংসার নিয়ে থাকবো। এসপি যখন তার বউ বাচ্চা কিনে থাকে, বিলাসবহুল সে অট্টালিকাতে থাকতেছে, রাজ করতেছে, রাজার মতো থাকতেছে, রাজার মতো সে থাকতেছে, আর তো অনুমতি লাগে না? এসপি যে ওয়াশরুমে যায়, ওয়াশরুমের যে একটা কমোড আছে, এই একটা কমোডের দাম 50 থেকে 60 হাজার টাকা। 2-4-5 হাজার টাকার কমোড একটা দিলে সেটা ব্যবহার করে না, 50 থেকে 60 হাজার টাকার কমোড তাকে দিতে হয়। তার প্রতিটা সব কিছু জিনিস সরকারিভাবে দিতে হয়, সরকারিভাবে সে সব কিছু পায় না। সরকারিভাবে সে সব কিছু পায় না, সরকারিভাবে সব কিছু পায় না, কিন্তু সে তার নিজের ক্ষমতার বলে সে নিতেছে। আমি সারা বাংলাদেশের পুলিশ সদস্যকে বলবো, আপনারা কর্মবিরতি দেন, যে জায়গায় আছেন, সকল ইউনিট থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন। আমরা আমাদের 11 দফা দাবি মানতে হবে। 11 দফা দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো। দেখেন, আমাদেরকে যদি 11 দফা দাবি মানতে হয়, আমি এখন এই দুইটা কথা বলবো। জনসাধারণ আছেন, আমার আত্মীয় স্বজন এই গ্রুপে আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, বিভিন্নভাবে সবাই দেখতেছেন। আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আমাদের 11 দফা দাবি যদি মানে, তাহলে আমরা পুলিশ সংস্কার আইন যখন আবার হবে, পুলিশ যখন আবার সংস্কার করে বাহিনীটাকে আবার নতুন করে পুলিশ ডিপার্টমেন্টকে আবার তৈরি করা হবে, এই 11 দফা দাবি মানার পরে
তখন দেখবেন প্রতিটা পুলিশ সদস্য আপনার কাঁধে হাত রেখে, আপনার কাঁধে কাঁধ রেখে আপনি বন্ধুর মতো তাদের সাথে, আপনার মনের পুলিশ সদস্যের সাথে থানায় গিয়ে বন্ধুর মতো আপনার মনের কথাগুলা খুলে বলতে পারবেন। কারণ সে স্বাধীনভাবে কাজ করবে, সে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করবে না, সে কোনো আওয়ামী লীগের সাথে জড়িত থাকবে না, সে কোনো ধরনের বিএনপির সাথে জড়িত থাকবে না, সে জামাত শিবিরের সাথে জড়িত থাকবে না, সে সুন্দরভাবে কাজ করবে। যদি আপনারা আমাদের সাথে, যারা জনসাধারণ আছেন, আমাদেরকে যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি আবার, তাহলে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের যে 11 দফা দাবি আছে সবগুলা যদি আপনারা সাপোর্ট করেন, আমাদের যদি হয় ইনশাআল্লাহ, আপনারা থানায় গিয়ে ওসির সাথে, সবার সাথে, থানা যে যারা যারা বিভিন্ন পর্যায়ে আছে, হ্যাঁ, সবার সাথে আপনারা মন খুলে কথা বলতে পারবেন। জিডি করতে কোনো ধরনের টাকা লাগবে না, মামলা করতে কোনো ধরনের টাকা লাগবে না, কোনো কিছু করতে টাকা পয়সা লাগবে না, আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন। আমি আরেকটা কথা বলবো, আমার একজন সিনিয়র অফিসার যারা আছে, উনি একটা কমেন্ট করছে, বেনজির প্রতিবন্ধী শহীদুল মামুন, হাউন, বিপ্লব যারা আছে তাদেরকে জনগণের হাতে তুলে ধরা হোক। ঠিক আছে, হারুন, বিপ্লব, বেনজির, শহীদুল, মামুন, তাদেরকে জনগণের হাতে দিয়ে দেন। জনগণের গণপিটুনি খেয়ে তারা মারা যাক। আমরা চাই জনগণের হাতের পিটুনি খেয়ে মারা যাক। আমার আপন বড় ভাই উনি লিখছেন, সবর করো ইনশাল্লাহ। আমার আপন বড় ভাই উনি লিখছে, সবর করো ইনশাল্লাহ, ভালো কিছু হবে। আমি ভাই আপনাকে বলবো, সবর করতে করতে এই যে দেখতেছেন দেয়ালের মধ্যে এখন পিঠটা ঠেকে গেছে, আর সবর করার সময় নাই, এখন প্রতিবাদ প্রতিরোধ করার সময়। পুলিশ ডিপার্টমেন্টে যখন ভর্তি হয়ে আসলাম, তখনই দেখলাম এরকম অন্যায়, অবিচার, এরকম সব কিছু। তখন থেকে দেখলাম দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু এখন মুখ্যম সময়, এখন সুন্দর সময় কথা বলার। এখন প্রত্যেকটা ইউনিটে যারা আছেন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন। যারা পুলিশ লাইনের যারা সশস্ত্র লোক আছে, সশস্ত্র ব্রাঞ্চের লোক আছে, আপনাদের সাথে যারা প্রতিবাদ করবে না, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে না, তাদেরকে বয়কট করুন, তাদেরকে কান ধরে পুলিশ লাইন গেট থেকে আউট করে দেন। আমি বলবো, আমি আরেকটা কথা বলতে চাই, আমরা সিলেট জেলা পুলিশ লাইন, আমরা কালকে সকাল 10টা থেকে আমরা আন্দোলন করব, এবং যারা এই আন্দোলন সকাল 10টা থেকে আমরা আন্দোলন করে 10:30টার মধ্যে আমরা এসএমপিতে যাব, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করবো। আমি চাই হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সুনামগঞ্জ জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ এবং এসএমপি এবং আরআরএফ এবং আর্ম ব্যাটালিয়ন পুলিশ যারা আছেন সবাই একত্রিত হন, সবাই একত্রিত হন। একত্রিত হয়ে আমরা সিলেটে আমরা আন্দোলন গড়ে তুলব, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব, যেন আমাদেরকে আমাদের 11 দফা দাবিগুলা যেন তারা মানে, 11 দফা দাবিগুলা যেন মানে। বিশেষ করে পোস্টিং বাণিজ্য এগুলা যেন না হয়, এগুলা যেন চিরতরে বন্ধ হয়ে যায়। আজকে এগুলার জন্য আমরা সঠিকভাবে সুন্দরভাবে ঘুমাইতে পারি না, পরিবার নিয়ে আজকে আমরা নিরাপদে নাই, অনিরাপদে আছি। আমার মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি অনিরাপদে আছি। আমরা কোথায় যাব? এই দুঃখের কথা কাকে বলবো? আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আমাদের বর্তমান যে আইজিপি স্যার আছেন, যারা এখন নতুন হয়ে আসছেন, আপনি যদি চান আমাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, চাকরি থেকে আমাকে আপনি স্বেচ্ছায় অব্যাহতি দিতে পারেন, আমি স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে নিব। আমি চাই 11 দফা দাবি আপনি মানেন, মানার পরে আমাকে চাকরি থেকে আপনি আউট করে দেন। দেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যতজন মানুষ পুলিশ ডিপার্টমেন্টে এসে নতুনভাবে ভর্তি হবে, নতুনভাবে চাকরি করতে পারবে, তারা যেন আমার কথাটা মনে রাখে। আমি যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছি, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। যেমন ছাত্রদের বিজয় হয়েছে, আমাদের বিজয় হবে। আমরা কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত থাকবো না। ইনশাআল্লাহ আমরা কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবো না। আমি আর বেশি কিছু বলতেও চাই না, অনেক কথা বলছি, আপনাদেরকে বিরক্ত করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা এখনো পুলিশ সদস্যদেরকে বিভিন্নভাবে রাস্তাঘাটে পাইলে পিটাইতেছেন, মারতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের পায়ে ধরে অনুরোধ করব, আপনারা আরেকজন নিরীহ পুলিশ সদস্যের উপর আর হাত তুলবেন না। যদি মারতে হয় তাহলে যে হারুনের মতো পুলিশদেরকে মারেন, বিপ্লবের মতো পুলিশদেরকে মারেন, বেনজিরের মতো পুলিশদের উপর, তাদের উপর অত্যাচার করেন, মামুনের মতো পুলিশদের উপর আপনারা অত্যাচার করেন, মারেন, তাদেরকে মারেন, তাদেরকে খুন করে ফেলেন। কিন্তু আমাদের নিরীহ কনস্টেবলদেরকে আপনারা আঘাত করেন না। যারা নায়ক আছেন, নিরীহ কনস্টেবল, নিরীহ নায়ক, নিরীহ এএসআই, নিরীহ এসআই যারা আছে, তাদের উপর আর হাত তুলেন না ভাই। আপনাদের কাছে আমার হাত জোড়াইল, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের পায়ে ধরে বলতেছি, তাদেরকে আর আপনারা তাদের উপর হাত তুলবেন না। আমার এক স্যার, উনি অবসরপ্রাপ্ত আছেন, উনি বলছেন বিসিএস কর্মকর্তাদের বাসা নিম্নপদস্থ কর্মচারীদের চাকরের মতো ব্যবহার করা বন্ধ হোক। হ্যাঁ স্যার, অবশ্যই এটাও বন্ধ করা হবে। আমরা কারো গানম্যান যাব না, আমরা কারো বাসায় কোনো ডিউটি করবো না, আমরা কারো বাসায় অর্ডারলি হবো না, আমরা কারো ড্রাইভার হবে না। তারা নিজেরা সব কিছু করবে। আমি যদি আমার কাজ আমি নিজে করতে পারি, উনি কেন পারবে না? আমি যদি আমার নিজের গাড়ি চালাতে পারি, আমি যদি আমার নিজের নিরাপত্তা দিতে পারি, আমি যদি নিজের অস্ত্র নিজে চালাতে পারি, তারা কেন পারবে না? তারা কি ট্রেনিং করে নাই? তারা কি 1 বছর ট্রেনিং করে নাই?
তারা তো আমাদের থেকে 6 মাস বেশি ট্রেনিং করছে, আমরা 1 বছর ট্রেনিং করছি, তারা কেন পারে না? আমি আর একটা কথা বলবো, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের হয়তো বা জনসাধারণ যারা আছেন তারা জানেন না, আমরা পুলিশ সদস্য যারা আছি তারা বিভিন্ন সিভিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের পাশে আমরা ডিউটি করতে হয়। যেমন জজ মহোদয়ের বাংলো, ডিসি মহোদয়ের বাংলো, ট্রেজারি গার্ড, সোনালী ব্যাংক, এগুলো আমরা ডিউটি করতে হয়। এগুলা ডিউটি করতে গিয়ে আমরা নিজেরা, আমাদের সিনিয়র অফিসার যারা আছে আমাদের উপর যে কোনো কারণে আমাদের উপর লিখিত অভিযোগ দেয়। বিশেষ করে এক্ষেত্রে যারা লিখিত অভিযোগ দেয়, এএসআই, সশস্ত্র, নায়ক, তারা লিখিত দেয়। কেন দেয়? অযথা হয়রানি করে, অযথা হয়রানি করে, হয়রানি করার পর আমাদেরকে টাকা নেয়। পুলিশ লাইনের যে আড়াই, উনি ওনাকে টাকা দিলে লিখিত মাফ করে দেয়। এগুলা কেন? এগুলা বন্ধ করা হোক। এবং আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমরা কোনো ধরনের সিভিলের বাসায় ডিউটি করবো না। জজ মহোদয়, ডিসি মহোদয়, সোনালী গার্ড, ট্রেজারি গার্ড, হ্যাঁ এই ধরনের এবং পিবিআই গার্ডে পিবিআই পুলিশ আছে, তারা কেন ডিউটি করে না? জেলা পুলিশ কেন ডিউটি করবে? এই ধরনের যতগুলা সব কিছু আছে, কর্মসংস্থা আছে, আমরা তাদের ইয়েতে ডিউটি করবো না। তারা অন্য কোনো বাহিনী নিয়ে ডিউটি করাবে, আমরা ডিউটি করবো না। আমরা ডিউটি করতে রাজি না, আমরা প্রত্যাখ্যান করছি, এই ধরনের কোনো ডিউটি করবো না। তারা আনসার বাহিনী আছে, আনসার ব্যাটালিয়ন আছে, তারা ওই বাহিনী নিয়ে তারা বিভিন্নভাবে ডিউটি করাবে। আমরা পুলিশ বাহিনী, আমরা ডিউটি করি জজ মহোদয়ের বাংলো, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তারা আমাদের সাথে ধমকাধমকি করে। কিছুদিন আগে একটা ঘটনা বলতে হয়, জজ মহোদয়ের ভাই বাংলোতে এক সিনিয়র ভাই গেছেন, উনি জজ মহোদয়কে চিনে না, মোটরসাইকেল কেন টান দিয়ে গেছে জজ মহোদয়কে ক্রস করে, এই জন্য ওকে ডাকা হয়েছে। বলতেছে তোর ডিআইজিকে কি কল দিব, তোর ডিআইজিরে কি কল দিব, ডিআইজিকে কল দিয়ে বলবো। উনি ডিআইজিকে কল দিয়ে অন্যান্য অভিযোগ দিবে, অভিযোগ দেওয়ার পরে তোরা সাসপেন্ড করবে, পুলিশ লাইন নিয়ে ক্লোজ করে রাখবে। ওর কি অন্যায় ছিল? যদি সত্যিকার অর্থে ফোন দিত, ওর কি অন্যায় ছিল? ওর কি অন্যায় ছিল? এই ধরনের নির্যাতন অত্যাচার আমাদেরকে করে। আমরা পুলিশ ডিপার্টমেন্টে পড়তেছি, একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা কেন জজ মহোদয়ের গেট খুলবো? ওনার গেট আমাদের খুলতে হয় কেন? আমরা কি সাধারণ কোনো সিকিউরিটি গার্ড না? আমরা কোনো ধরনের সিকিউরিটি গার্ড নাকি যে আমরা তাদের গেট খুলে দেবো? ডিসির গেট আমার খোলা লাগে কেন? ওরা ওদের বাহিনী নিয়ে খুলবে, ওরা অন্য কোনো বাহিনী নেক, আমরা কেন খুলবো? ওদের নিজস্ব লোক থাকার পরও আমরা কেন খুলতে হয়? এগুলো সকল বিষয়গুলো, আমার কথাগুলো আপনারা তুলে ধরবেন, আমার কথাগুলো যেন উপর মহলে যায় সে ব্যবস্থা করে দেবেন। সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন। আমি কোনো ধরনের অন্যায় এবং অনৈতিক কথা বলি নাই, আমার কথাগুলো সুন্দর ছিল, আমার কথাগুলো নীতিবান ছিল, আমি উচিত এবং সত্য কথাগুলো বলছি, আমি কখনো কোনো ধরনের মিথ্যা কথা বলি নাই। সেই জন্য যদি আমাকে কোনো ধরনের কোনোভাবে হয়রানি করে আমাকে যদি ফাঁসানো হয়, আমি বাংলাদেশের সকল জনগণের কাছে আমি বলে গেলাম, আপনারা আমার পরিবারের পাশে দাঁড়াবেন। এছাড়া আমার আর কিছু বলার নাই। এবং বিশেষ করে আমি আমার লাইভের শুরু থেকে যে কথাগুলো বলতেছিলাম, যার কথাগুলো বলতেছিলাম, আমি শেষের দিকে ওনার কথা বলতেছি। এই ওনাকে সিলেট জেলা থেকে বের করা হোক, ওনাকে আর্ম ব্যাটালিয়ন পুলিশে পোস্টিং করা হোক, অথবা ডিএমপিতে পোস্টিং করা হোক। উনি সিলেট জেলা থেকে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে পোস্টিংয়ের বাণিজ্য করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেছে। মোটা অঙ্কের টাকা দেওয়ার পরে পুলিশ সদস্যরা বিভিন্ন থানা বাড়িতে গিয়ে, কোর্টে গিয়ে, ডিএসবি ডিবিতে গিয়ে তারা অপরাধ অন্যায় করার পরে আবার ওনাদেরকে সাসপেন্ড করে পুলিশ লাইন ক্লোজ করে। ওনার বিচার করেন আপনারা সুন্দরভাবে। ওনাদের মতো যদি গডফাদার আছে, ওনাদের মতো যত গডফাদার আছে সবার বিচার করেন। ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর আপনারা অন্ধের মতো বিশ্বাস রাখতে পারবেন, এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর যে কোনো কাজে রাত্রে 1টা 2টা 4টা পর্যন্ত আপনারা যে কোনো কাজে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর বিশ্বাস রেখে আপনাদের সঠিক কাজগুলো আপনারা আদায় করে নিতে পারবেন, তাদের মতো গডফাদাররা। ঠিক আছে? ওনার একজন গানম্যান লাগে, ওনার একজন বডিগার্ড লাগে, ওনার বাসায় একজন ওরালি লাগে, ওনার ছেলেকে সামলানোর জন্য, ছোটো ছেলেকে সামলানোর জন্য। ওনার বড় ছেলে গাঁজা খায়, বিভিন্ন ধরনের নেশা করে, বিভিন্ন ধরনের অন্যায় করে, প্রতি মাসে মোটরসাইকেল পরিবর্তন করে, R15, ডিসকভার, পালচার, বিভিন্ন মোটরসাইকেল ওনার ছেলে ব্যবহার করে প্রতি মাসে। আপনারা, আমার নাম কায়নাতুল ইসলাম, ওসমান ভাই আমার নাম কায়নাতুল ইসলাম, আপনি আমাকে অবশ্যই চিনেন। হয়তো আপনার মনের বলে কি বলতেছেন যে আমার নাম কায়নাতুল ইসলাম। আমি আপনাকে বলতে চাচ্ছি যে এইরকম গডফাদারকে বিভিন্নভাবে পোস্টিং করা হয়, ওর ছেলে নেশা করে। আপনারা সুষ্ঠু তদন্ত করে বিচার করেন, ওর ছেলে এই নেশার টাকা কোথায় পায়, এই অপরাধের টাকা কোথায় পায় এগুলোর টাকা। আপনারা সবার কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার সুষ্ঠু সুন্দরভাবে কথাগুলো আমি তুলে ধরলাম, আপনারা এর বিচার করবেন। তার মতো গডফাদারকে এখনই ধরা সহজ। দেশ থেকে যখন বিভিন্নভাবে পালিয়ে যাবে, ইন্ডিয়া পালিয়ে যাবে, হেলিকপ্টার বিমানের মাধ্যমে পালিয়ে যাবে, এর আগে তাদেরকে ধরেন। এই ছবির নাম হলো, যিনি ছবিতে আছেন ওনার নাম হলো মাহফুজ আক্তার শিমুল ভাই। যিনি ছবিতে আছেন ওনার নাম হলো মাহফুজ আক্তার শিমুল, সহকারী পুলিশ সুপার, সিলেট জেলার আলফা 2 গডফাদার।
মহিলারা যেভাবে এইভাবে ঘুষ খায়, মহিলারা যেভাবে টাকা আদায় করে পুলিশ সদস্যদের কাছ থেকে, আমার এই প্রথম দেখলাম, এই প্রথম একজন নারী দেখলাম যেগুলো মানুষের মনের মধ্যে দয়া নাই। আপনি ছুটি যাবেন 2000 টাকা দেন, আপনি লম্বা কোনো সময় ছুটি যাবেন 20 দিন 25 দিন ছুটি যাবেন, আপনি ওনাকে টাকা দিতে হয়, সিস্টেম করে ছুটি নিতে হয়। আপনি ভালো কোনো ডিউটি যাবেন, ওনাকে বিভিন্ন লিঙ্কে টাকা দিয়ে ওনার মাধ্যমে যেতে হয়। আপনি একজন গানম্যান হিসাবে যাবেন, ওনাকে 30,000 40,000 টাকা দিতে হয়। একটা বাসা অর্ডারলি যাবেন, ওনাকে টাকা দিয়ে যেতে হয়। আপনি বিভিন্ন থানা বাড়িতে পোস্টিংয়ে যাবেন, ওনাকে টাকা দিতে হয়। আপনি ডিএসপিতে যাবেন চাকরি করতে, ডিবিতে যাবেন চাকরি করতে, করে যাবেন চাকরি করতে। মাহফুজা আক্তার শিমুল, এই মহিলার নাম মাহফুজা আক্তার শিমুল, এই মহিলার নাম মাহফুজা আক্তার শিমুল, মাহফুজা আক্তার শিমুল। ওই মহিলার বাড়ি ময়মনসিংহ। মহিলা পুলিশ এভাবে ঘুষ খায়, সিনিয়র অফিসার। এটা আমার প্রথম দেখলাম, আমার জীবনের প্রথম দেখলাম। চাকরি ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই, রিক্সা চালিয়ে ভাত খাবো, সমস্যা আছে? আজকে কলিজাটা একদম পুরো ছাই হয়ে গেছে, বুকের ভিতর কান্না জমা হইতে সাগরের মতো হয়ে গেছে, কিন্তু প্রকাশ করতে পারতেছি না। আজকে প্রকাশ করলাম। চাকরি করার আর ইচ্ছা নাই, মন মানসিকতা নাই। আমি চাই সাধারণ জনগণের কাছে, আপনারা যদি বিভিন্ন থানা থেকে ন্যায় এবং ন্যায় বিচার পাইতে চান, তাহলে এই ধরনের যারা গডফাদার আছে, আন্দোলন করেন, মানববন্ধন করেন, মিছিল করেন, মিটিং করেন, তাদেরকে বয়কট করেন, তাদেরকে চাকরি থেকে চিরতরে আউট করেন। তাহলে আপনারা থানাতে গিয়ে, ফাঁড়িতে গিয়ে, পুলিশের যত সংস্থা আছে সকল জায়গা থেকে আপনারা সঠিক বিচার পাবেন, সকল জায়গা থেকে আপনারা সঠিক বিচার পাবেন। আমি আপনাকে বললাম, সকল জায়গা থেকে সঠিক বিচার পাবেন। কনস্টেবল হতে এসআই পর্যন্ত কেউ খারাপ না ভাই, কনস্টেবল হতে এসআই পর্যন্ত কেউ খারাপ না। আমি আপনাদেরকে বললাম, আমি বুকে হাত দিয়ে বললাম, কনস্টেবল হতে এসআই পর্যন্ত কেউ খারাপ না। খারাপ হতে হয় তাদেরকে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 4 লাখ টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে, 1 লাখ টাকা ঘুষ দিয়ে বিভিন্ন থানা বাড়িতে যেতে হয়। একজন সাব ইন্সপেক্টর যখন 3 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে যখন একটা থানাতে যাবে, তখন সে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে টাকা আদায় করতে হবে। কারণ সে 4 লাখ টাকা দিয়ে এখানে আসছে। কাকে দিছে? সে আলফা 2 স্যারকে দিছে, আলফা 1 কে দিছে, যারা পোস্টিং বাণিজ্য করে তাদেরকে দিছে, তাদেরকে দিছে। সত্যি কথা বললে পোস্টিং করে দেয়, ন্যায় কথা বললে পোস্টিং করে দেয়, উচিত কথা বললে পোস্টিং করে দেয়। এগুলা কেন ভাই? কেন? আমরা কি মানুষ না? আমি কি মানুষ না? আমি মৌলভীবাজার থাকতে কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা কাগজ আসছিল, এই কথাটা বলতে চাইছিলাম, তারপর আজকে বলা লাগে। পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা কাগজ আসছিল, একটা কাগজ, যে বাংলাদেশ পুলিশ বাহিনীর ইউনিফর্ম বলেন, যত ধরনের পোশাক আছে, ট্রাকস্যুট আছে, পিটি শু আছে, জ্যাকেট আছে, এগুলো যেন তার আত্মীয় স্বজনকে না দেয়, কোনো জনসাধারণকে না দেয়। আমি বাজারে গিয়ে পাইছিলাম একজন শাক সবজিওয়ালা পুলিশ ডিপার্টমেন্টের পুলিশের পিটিশু পরে সে শাকসবজি বিক্রি করতেছে লঙ্গি পরে। আমি জাস্ট এটা ভিডিও করে আমাদের পুলিশের একটা গ্রুপে আমি ভিডিওটা দিয়েছিলাম। এখানে একজন, এই গ্রুপে একজন আলফা 2 ছিল, সহকারী পুলিশ সুপার। উনি আমাকে 16 তারিখ সকালে, ডিসেম্বরের 16 তারিখ সকালে আমি ভিডিওটা করি, আমাকে সন্ধ্যাবেলা পোস্টিং দিয়ে দেয়। 17 তারিখ রাত 10টার আগে আমাকে আমাদের যে কমান্ড সার্টিফিকেট নিয়ে আমি আমাদের পুলিশ লাইন ছেড়ে আমি চলে যাই শাহবাজপুর তদন্ত কেন্দ্রে। কেন ভাই? আমি সামান্য অপরাধ করছিলাম, ভিডিও করে সেন্ড করছি, এই জন্য এটা কি আমার অপরাধ হয়েছে? এটা আমি তুলে ধরছিলাম যে পুলিশ হেডকোয়ার্টার যে কাগজ আসছিল, যে এই কাগজগুলা, এই কাগজে আসছিল যে বিভিন্ন ধরনের কিছু পাবলিক ব্যবহার করতে পারবে না, এএনজির জন্য। আমি এটা তুলে ধরার কারণে আমাকে পোস্টিং করে দেয়। আমি তো কোনো টাকা পয়সা খাই নাই, আমি তো কালো টাকা ইনকাম করি নাই, তাহলে আমাকে কেন পোস্টিং করে দেবে? তাহলে তারা যে কালো টাকা ইনকাম করতেছে, তারা যে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, বিভিন্ন মানুষকে হত্যা করতেছে, তাহলে তাদেরকে পোস্টিং করেন, তাদেরকে চাকরি থেকে একদম চিরতরে অব্যাহতি দেন। এগুলো আমি জানি হবে না। কারণ আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে, ঠিক আছে? তারা এক ক্ষমতা ছেড়ে আরেক ক্ষমতা তাদের পা চাটবে। আওয়ামী লীগের পা চাটছে এতদিন, এখন বিএনপির পা চাটবে। বিএনপি না আসলে জামাত শিবিরের পা চাটবে। তারা এখন পা চাটা গোলাম হয়ে গেছে। আমি চাই বাংলাদেশ পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে। যারা জনসাধারণ আছেন তারা বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে ন্যায় বিচার পাবেন। থানাতে এসে বন্ধুর মতো মন খুলে বুকের যে আর্তনাদ আছে, বুক ফাটা যে আর্তনাদ আছে, আপনারা এগুলা পুলিশের সাথে বলতে পারবেন। যদি এইগুলা দাবি হয়, 11 দফা দাবিগুলো যদি মানে, তাহলে আপনারা সঠিকভাবে বিচার পাবেন। আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না। আমি জানি কালকে সকালে আমার নামে অনেক কিছু হয়ে যাবে, হয়তো আজকে রাত্রের ভিতরে আমাকে গুম করে ফেলতে পারে, আমি আজকে রাত্রের ভিতরে আমাকে উদাও করে ফেলতে পারে। আমি জানি সকালে আমাকে চাকরি থেকে নড়তে হবে, সমস্যা না, আমি এগুলো ভয় করি না। এইগুলো ভয় করি না বিদায় আমি আজকে এগুলো বলছি। তারপর আমি বলবো, যারা হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে আছেন, যারা মৌলভীবাজার আছেন, যারা সুনামগঞ্জ আছেন, যারা আর্ম ব্যাটালিয়ন পুলিশে আছেন, আপনার লালাবাজার, এবং যারা আরআরএফে আছেন, সবাই কালকে একত্রিত হয়ে আমরা সিলেট জেলা পুলিশ লাইন থেকে সকাল 10 কোটিকায় আমরা এসএমপির উদ্দেশ্যে রওনা হব, এবং ওইখানে গিয়ে 10টা সাড়ে 10টা থেকে আমরা আমাদের ওই যে 11 দফা দাবি আছে, এই আন্দোলন সম্পর্কে আমরা এই বিষয়গুলোতে আমরা আন্দোলন করব আমাদের দাবি মানার জন্য।
দাবি না মানা পর্যন্ত আমরা যত পুলিশ সদস্য আছি আমরা কেউ কর্মবিরতি করব না। আর যদি কোনো পুলিশ সদস্য কোনো ধরনের পা চাটা দালালি করে, কোনো ধরনের এখানের কথা ওইখানে নিয়ে বলে, কোনো অফিসারের পা চাটে দালালি করে, তাকে কান ধরে পুলিশ লাইন গেট থেকে অপমান অপদস্থ করে বের করা হবে ইনশাআল্লাহ। সবাই কালকে থাকবেন, সবাই যত পুলিশ আছেন সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এর ন্যায় এবং সঠিক বিচার আমরা পাবো। এবং জনসাধারণ যারা আছেন, শেষ মুহূর্তে একটা কথা বলি, আপনারা দয়া করে আমাদের যে 11 দফা দাবি আছে, আমরা কোনো অন্যায় কোনো দাবি করি নাই, আমরা ন্যায় দাবি করছি। এই ন্যায় দাবিগুলোর সাথে আপনারা সহযোগিতা করেন, সাপোর্ট করেন ইনশাআল্লাহ। আপনারা এগুলো যখন আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করার পরে আমরা নিরপেক্ষভাবে কাজ করব। কাজ করার পরে আমরা যখন দাবিগুলো আমরা পাবো, আমরা নিরপেক্ষভাবে কাজ করবো। আপনি থানায় এসে সুন্দরভাবে আপনার ন্যায় বিচার পাবেন। 10টার দিকে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, আমি সবাইকে আমার কথাগুলো বোঝায় বলতে পারি নাই, হয়তোবা আমি কখনো এইভাবে লাইভও আসি নাই, আমার কথাগুলো এলোমেলো হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। যারা আমার কথাগুলা অন্তর থেকে আমার কথাগুলো নিছেন সবাইকে ধন্যবাদ এবং আমাকে ক্ষমা করে দিবেন। এবং কোনো সিনিয়র অফিসার যদি চান আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যেন আমার সহকর্মী ভাইরা সুন্দরভাবে চাকরি করতে পারে, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চাকরি করতে পারে। এই কথাগুলো বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।